আমি আপনাকে পরিষ্কার 4-5টা পয়েন্ট বলবো। প্রথম পয়েন্ট হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কোনো প্রয়োজন নাই, কেননা সংবিধান বাতিলও করা হবে না। এরকম কোনো ঐকমত্য কি হয়েছে? আমার পাশে যে রাজনীতিবিদ আছেন, তারা কি সংবিধান বাতিল করার কোনো লক্ষ্যে আলোচনা করেছেন? একদম না। তারা কি নতুন সংবিধান লেখার ব্যাপারে আলোচনা করেছেন? না। তাহলে দুইটার কোনোটাই না। তাহলে গণপরিষদ তৈরি করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কেন করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্বাধীন এবং সার্বভৌম সংসদ, যা জুলাই সনদের এই বিষয়গুলিকে সংবিধানের সংশোধনী এনে যুক্ত করবেন, এবং এই সংবিধানে যদি কোনো কিছু থেকে থাকে যেটা বাদ দিতে হবে, তাহলে সেটা তারা বাদ দিবেন। তারা এটা করছেন শুধুমাত্র সংবিধানে একটি ধারা রয়েছে 7-এর ক 7-এর খ, যেখানে সংবিধান নিয়ে উল্টাপাল্টা নাড়াচাড়া করলে এখতিয়ার বহির্ভূতভাবে শাস্তির ব্যবস্থা আছে। তারা এই জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বানাচ্ছেন যে তারা এইটার মাধ্যমে 7-এর ক 7-এর খ বাতিল করবেন। অর্থাৎ তারা নিজেদের সেভ করার জন্য, নিজেদের অবৈধ কাজকর্মকে বৈধতা দেওয়ার জন্য তারা মূলত এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা বানাচ্ছেন। আর এছাড়া জনগণের জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কোনো প্রয়োজন নাই। 1, 2 হচ্ছে তারা ভয় পাচ্ছেন যে ভবিষ্যতে কেউ হয়তো তাদেরকে এই চ্যালেঞ্জ করবে এই ধারার দিকে। এই ধারাটা যদি কোনো কারণে বাতিল করতে হয় কিংবা এই ধারাটা নিয়ে যদি আলোচনা করতে হয়, সেটাও সংসদেই তারা করতে পারেন, এবং সংসদে করে সংসদে মৌলিক পরিবর্তন আনার যদি প্রয়োজন বলে মনে করেন, সেই মৌলিক পরিবর্তনের জন্য সংসদ নিজেই রাষ্ট্রপতিকে বলতে পারেন যে তারা গণভোট আয়োজন করতে চান। গণভোট আয়োজন করার জন্য এদেরও কোনো দরকার নাই। তৃতীয় বিষয় হচ্ছে গণভোটের কোনো আইন এই মুহূর্তে নাই। ফলে গণভোট করতে গেলে তারা এখন আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে রাষ্ট্রপতিকে দিয়ে আরেকটা আদেশ জারি করাবেন, গণভোটের আদেশ, এবং একটা আইন বানাবেন, যে আইনটাও আবার ওই সংসদেই গিয়ে সংসদ সদস্যদেরকে র্যাটিফাই করতে হবে। অর্থাৎ তারা সংসদের উপরে কতগুলো বিষয়, তাদের কর্মকাণ্ডের বিষয় সংসদের উপরে চাপিয়ে দিচ্ছেন, যেটা সংসদকে র্যাটিফাই করতে হবে, এবং র্যাটিফাই যদি তারা নাও করেন 270 দিনের মাথায় এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, যেটা আরেকটা আইন বিরোধী পদক্ষেপ। পৃথিবীতে কোনো আইন এরকম হতে পারে না যে সংসদ সদস্যরা সেটার ব্যাপারে একমত হচ্ছেন না, অনেক আপত্তি রয়েছে, কিন্তু অটোমেটিক্যালি এটা হয়ে যাবে, স্বয়ংক্রিয়ভাবে এটা সংবিধানে সংযুক্ত হয়ে যাবে। স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে সংযুক্ত করার কোনো বিধান পৃথিবীর কোনো জায়গায় হয় নাই, এটা এই প্রথম, বাংলাদেশে এই প্রথম। তাহলে আসেন, সংসদ সে জায়গায় তো অকার্যকর হয়ে যায়। সংসদ অকার্যকর হয়ে যায় না, সংসদকে মূল্যহীন হয়। সংসদকে এক ধরনের অকার্যকরতার প্রক্রিয়া হয়, যেখানে বলে দেওয়া হচ্ছে যে আপনারা সবকিছু করতে পারবেন, শুধু এইটার বিষয়ে কিছু করতে পারবেন না। এটা আপনারা যদি চুপ করে বসে থাকেন তাও এটা নিজে নিজে যুক্ত হয়ে যাবে। এটা এখন হাঁটি হাঁটি পা করছে, জায়গা মতো পৌঁছলে এটা যুক্ত হয়ে যাবে। আপনি স্পেস স্টেশনকে যুক্ত হতে দেখেছেন? ওটাকে ছেড়ে দাও, এটা নিজে নিজে গিয়ে একটা আটকে যায়। তো ওনারা এরকম, এটাকে বলে ডকিং, এটা ডকিং হয়ে যাবে এই সংবিধানের মধ্যে। হাসছে। এবার আসেন আরেকটা বিষয় কথা বলি আপনার সঙ্গে। তারা আরেকটা কি করছেন, এত কিছুর পরও আবার জুলাই সনদে আরেকটা ধারা রেখেছেন, সেটা হচ্ছে যে ইনডেমনিটি দিতে হবে। মানে কোনো ধরনের কিছুর জন্য এই জুলাই সনদ বিষয় কোনো কিছু নিয়ে আদালতে যাওয়া যাবে না। তো একটা তারা সনদ বানিয়েছেন যেটা নিয়ে আদালতে যাওয়া যাবে না, যেটা নিয়ে সংসদে আলোচনা করা যাবে না, আলোচনা করলেও যদি মীমাংসায় না পৌঁছায় এটা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। যে জিনিস স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে 270 দিন পর, সেটার জন্য তো গণভোট টনভোট কিচ্ছুর দরকার নেই, এটা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। ওনারা স্বাক্ষর করে দিয়ে আসছেন, ওনারা মেনেছেন, স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে। এটা কি ছিল আপনাদের জুলাই সনদের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হওয়ার কোনো বিষয় ছিল? উনি মাথা নাড়ছেন, ছিল না। তাহলে উনি যে বলছেন প্রতারণা, এটা আপনার কাছে প্রতারণা মনে হয় না? আজকে যখন আমি এখানে এসেছি, আমাকে বলা হয়েছে নিচতলা একটা পার্কিং আছে, আমি এসে দেখলাম যে পার্কিংটা নাই। আমি যখন বললাম পার্কিংটা কোথায়, তখন বলা ধরেন কেউ আইসা বললো আপনাকে তো পার্কিংয়ের কথা বলি নাই। তাহলে এটা কি প্রতারণা না, নাকি কি বলবো? অথবা ধরেন আমাকে বলা হইলো যে আমাদের কোনো পার্কিং নাই, কিন্তু আমি একটা কাগজে লিখে আনলাম যে এটা যদি পার্কিং নাও থাকে 3 ঘন্টা পরে এখানে স্বয়ংক্রিয়ভাবে সব গাড়ি সরে যাবে, আমার গাড়িটা পার্কিং হবে। আপনার কাছে অযৌক্তিক মনে হচ্ছে? আপনি হাসছেন। এইখানে যদি এই ধরনের কথা শুনলে আপনার হাসি আসে, তাহলে ওই কথাগুলো দেখলে জনগণ হাসে না? জনগণ হাসে। এই রাজনৈতিক দলগুলিকে যে আজকে অভিযোগ করা হচ্ছে, এটা অত্যন্ত অন্যায়। রাজনৈতিক দলগুলি ধৈর্যের সঙ্গে ঐকমত্য কমিশনের মিটিংয়ে গিয়েছে, বহু আবল তাবল বিষয় নিয়ে আলোচনা করেছে, যেগুলো তারা জানে যেগুলো কোনো রাজনৈতিকভাবে সিদ্ধ বিষয় না। অনেক কিছু সহ্য করেছে। এত ক্ষমতা তাদের, যে কোনো সময় তারা রাস্তাঘাটে আন্দোলন করতে পারে। সব কিছু মেনে নিয়ে ভেজা বিড়ালের মতো তারা ওখানে বসে বসে এইসব জিনিসপত্র শুনেছে। শুনে অনেক আলোচনা করে তারা একটা ঐকমত্যে পৌঁছেছে, এবং কিছু বিষয় অনৈক্য হয়েছে। আপনার কি মনে হয় না যে কেউ যদি বলেন আমরা যা ভেবেছি এটা ঠিক, আপনারা যদি না মানেন তাইলে এটা স্বয়ংক্রিয়ভাবে ঐক্য, আপনারা যা অনৈক্য বলেছেন এগুলো আমরা দিয়ে দিলাম জনগণের কাছে,
আপনার মনে হয় না যে তাহলে এরা যে এতদিন ধরে আলোচনা করলেন এদেরকেও এক ধরনের অবজ্ঞা করা হচ্ছে এই রাজনীতিবিদদেরকে? এত সময় খরচ করে, এত চিন্তা ভাবনা করে, দলের মধ্যে আইনজীবী, বুদ্ধিজীবী, একে তাকে ডিসকাশন করে, বইপত্র ঘেটে টেটে তারা ওইখানে উপস্থিত হয়েছেন। সব কিছু করা শেষ করার পরে তাদেরকে বলা হলো আপনারা যেসব বিষয়ে দ্বিমত হয়েছিলেন এইগুলা বাদ দিয়েই এখন গণভোট হবে। হে হে, দ্বিমত কেন করেছিলেন? এইটা এক ধরনের তাদের প্রতি এক ধরনের হিমিলিয়েশন না তাদের? এতগুলো লোক তাহলে এত সময় কেন দিল? ওনারা একটা সুন্দর সনদ বানাতেন, তারপরে ওনারা নিজে নিজে আইন বানাতেন, ওনারা নিজে নিজে আইন বানিয়ে এটা নিজে নিজে গণভোটে দিয়ে দিতেন, গণভোট হয়ে যেত। গণভোটে ইয়াস হলে ইয়াস, নো হলে নো। এবং গণভোটটা তো একটা অবৈধ বিষয়, ওনাদেরকে দরকার হইতো না, কিন্তু ওনাদেরকে দরকার হবে। কেননা নির্বাচনে তো যারা এইসব আইন বানাচ্ছেন এরা নির্বাচনে দাঁড়ালে তো একটা ভোটও পাবেন না, নিজের ভোটটা পাবেন শুধু হয়তো। তার মধ্যে দু একজন আছেন এইখানেও ভোট দেবেন, আমেরিকাতেও ভোট দিবেন, এরকম লোকজনও আছেন, দুই জায়গায় ভোট দেন। তো ওরকম লোকেরা ধরেন কিছু আছেন, কিন্তু জিতবে হলে এদের মধ্যে থেকে কেউ, জিতবে হচ্ছে রাজনীতিবিদদের মধ্যে থেকে কেউ। এখন তাদের মনে সন্দেহ এদের প্রতি, যে লোকগুলি 200 দিনের বেশি, কতদিন, অনেক দিন, হ্যাঁ 7-8 মাস ধরে, কয়েকশো দিন ধরে এই আলোচনাটা তারা করছেন। এই আলোচনাগুলো করার পরে তারা তাদেরকে বিশ্বাস করতে পারছে না যে সংসদে গিয়ে তারা জুলাই সনদ মানবেন। যদি এই অল্প কয়েকদিনের মধ্যে জুলাই সনদে স্বাক্ষর করার পরও রাজনৈতিক দলগুলি সংসদে গিয়ে জুলাই সনদ না মানে, তাহলে জনগণকে এটা আপনি জোর করে মানানোর চেষ্টা করছেন কেন? এই রাজনৈতিক দলগুলি কি জনগণকে প্রতিনিধিত্ব করে না? অবশ্যই। তাহলে এইটা হচ্ছে আমার বক্তব্য। আমি একজন সাধারণ জনগণ, সাংবাদিক নই, কোনো ব্যক্তি নই, কেউ নই, গণমাধ্যমে কাজ করি নাই। মনে করেন আমি এখন নিচে থেকে উপরে উঠে এসে আপনার সাথে কথা বলছি। আপনি বলেন তো, আপনি নিচে গেলে কারোর সাথে কথা বললে এই জুলাই সনদে কি আছে তারা ভালো করে জানে না? গণভোট যদি আগে হইতে হয়, এটা কবে তারা জানবে এবং কবে তারা ইয়াস অথবা নো বলবে? তুষার ভাই, আপনার কাছ থেকে শুনবো। আমাদের একটু ছোট্ট বিরতিতে যাচ্ছে দর্শক। আর কেবল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কেবল প্রশ্নগুলো সহজ। আমাদের সাথে আছেন এনডিএম এর সভাপতি ববি হাজ্জাজ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব এবং চিকিৎসক আব্দুল নূর তুষার। আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ববি হাজ্জাজ, আপনার কাছে একটু আলোচনা শুনতে চাই। জামায়াত সহ 8টি রাজনৈতিক দল 5 দফা দাবিতে আজকে থেকে কর্মসূচি ঘোষণা দিয়েছেন। 5 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো আরপিওর ধারা 21, যেটি বিএনপি আপত্তি জানিয়েছে যে জোটের শরিকরা চাইলে একটি প্রতীকে নির্বাচন করতে পারবেন। এছাড়া তারা গণভোটটি আগে চাচ্ছেন, জাতীয় নির্বাচনের আগে। এরকম 5 দফা দাবিতে তারা আন্দোলন করছেন। আপনারাও ভোটের মাঠে আছেন, তারাও কিন্তু 300 আসনে প্রার্থী দিয়ে ভোটের মাঠে তারাও আছে, আবার দাবি নিয়েও মাঠে আছে। দাবি এবং ভোট দুটি নিয়েই মাঠে আছেন আপনারা। এখন বিষয়টা হলো সবকিছুই, আপনি অফ ক্যামেরা আপনার সাথে কথা হচ্ছিল বল কার কোর্টে আছে এটা নিয়ে। বিষয়টা হলো আসলে এগুলো সবই সরকারের সিদ্ধান্ত এবং এই ঝামেলাগুলো সরকার পাকাচ্ছে। জামাত, বাংলাদেশ জামাতে ইসলাম, তারা 300 আসনে অনেক আগে থেকে তৈয়ারি নিয়ে আছে এবং তারা নিশ্চয়ই তাদের রাজনৈতিক খেলা খেলবে ভাই। এগেন, এটা কম্পিটিশন, নির্বাচন একটা কম্পিটিশন তারা জিততে চেষ্টা করবে এবং এটা জিতবার জন্য তারা যত নোংরা খেলা, ভালো খেলা, মন্দ খেলা যা পারে সব করবে। এইটাই কম্পিটিশনের নিয়ম।